আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে জামাত এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপর প্রচণ্ড বেগে রাজনীতির যে কালবৈশাখী ঝড় এগুলো ধেয়ে আসছে। গত ১৭ মাসে এনসিপি এবং জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যারা খুব বেশি ভোকাল ছিলেন, কথাবার্তা বলেছেন, বিভিন্ন লোককে আঘাত করেছেন, বিভিন্ন মবের নেতৃত্ব দিয়েছেন, অনেকে দুর্নীতি করেছেন, অনেকে দুর্নীতি করেননি কিন্তু বেয়াদবি করেছেন এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলেছেন। সম্ভবত বিএনপির যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী রয়েছেন তারা তাদের যে বিক্ষুব্ধ মনোভাব এটি খুব দ্রুত তারা সেটা প্রকাশ করবেন, যা কিনা জামাত এবং এনসিপিকে বা ১১ দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেবে। এখনও পর্যন্ত নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেনি, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি। এখনও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় রয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জামাতের। এবং এখন পর্যন্ত প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলো ডিসিএসপি সচিব থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সব জায়গাতেই জামাতের একছত্র আধিপত্য রয়েছে। বিএনপি ক্ষমতা আসার পর প্রথম ৭ দিনের মধ্যে তাদের যে প্রাথমিক কাজ হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই জায়গাগুলোকে জামাতমুক্ত করার, এবং এই ব্যাপারে বিএনপির যারা লোকজন রয়েছেন এক চুল ছাড় দিবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। যে ব্যাংকগুলোতে পরিচালক রূপে, চেয়ারম্যান রূপে জামাতের লোকজন কাজ করছে, ইনক্লুডিং ইসলামী ব্যাংক, এবং নতুন যে ৫টি ইসলামী ব্যাংককে একত্র করা হলো, এখানে যাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মতিউর রহমান চৌধুরী না, মতিউর রহমান নিজামী সাহেবের একসময় সেক্রেটারি ছিলেন নাইবুর রহমান, পরে সচিব হয়েছিলেন। উনি যখন কৃষিমন্ত্রী ছিলেন তখন ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন পিএস, পরে তিনি সচিব হয়েছিলেন। অত্যন্ত মেধাবী, সৎ এবং আমাদের ওই দক্ষিণ অঞ্চলের মানুষ। আমার সঙ্গে তার একবার দুবার কথাবার্তা হয়েছে। ভালো লেখক, গবেষক, সব ঠিক আছে, জামাতের স্ট্যান্ডার্ডে হাইয়েস্ট একজন মানুষ। কিন্তু এই ভদ্রলোককে আমার কাছে মনে হচ্ছে না যে তাকে এই ৫টি যে নতুন ব্যাংকে একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে সেই ব্যাংকের যে পরিচালনা পরিষদের যে চেয়ারম্যান সেই পদে তাকে রাখা হবে। এমনকি এই মুহূর্তে জামাতের যে একছত্র আধিপত্য রয়েছে ইসলামী ব্যাংকে সম্ভবত সেটা থাকবে না, এবং এখানে এস আলম সরাসরি না এলেও এস আলমের আশীর্বাদ পুষ্ট লোকজন আবার বোর্ড অফ ডিরেক্টরসে ঢুকে যাবে এবং তাদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচিত হবে, এটা নিশ্চিত বলা যাচ্ছে। এবং এই আর্থিক প্রতিষ্ঠানটি যেটা কিনা বাংলাদেশের গর্ব, এবং ইসলামী ব্যাংকের যত কর্মকাণ্ড, যত লেনদেন, যা কিছু আছে এগুলো জামাত রিলেটেড, জামাতের আইডিওলজির সঙ্গে যায়, এবং জামাতের সঙ্গে থাকার কারণেই এই ব্যাংকটি ভালো করেছে এবং এই ব্যাংকটি এখনও পর্যন্ত টিকে রয়েছে এবং অন্য কোনো ব্যাংকগুলোর মতো সেটি দেউলিয়া হয়নি। তো সেখানেও রাজনীতির যে থাবা আওয়ামী লীগ জমানার মতো সেটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে নানা কারণে। আপনারা জানেন যে গত ১৭ মাসে বেশ কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের দখল নেওয়ার জন্য, এবং এটা নিয়ে গোলাগুলি হয়েছে। তো যখন ক্ষমতা ছিলেন তখন যদি এই অবস্থা হয়, এখন ক্ষমতা লাভ করার পরে এটা হবে না এটা বলা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে টাকা এত শক্তিশালী, টাকা যাদের কাছে আছে তারা নিজেদেরকে সবচেয়ে বেশি সেলিব্রিটি মনে করে। এখন এস আলম তিনি বাংলাদেশে যত টাকাই লুটপাট করেন না কেন তিনি সিঙ্গাপুরে এখন রাজারহালে আছেন। কাউকে ২-৪ কোটি টাকা নয়, ২-৪০০ কোটি টাকা দেওয়া, ২-৪ হাজার কোটি টাকা দেওয়া তার জন্য কোনো সমস্যা নয়। ফলে তার ব্যবসা ফিরে পেতে, তার অধিকার রক্ষা করতে তিনি ওই আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি লোকের সঙ্গেই দহরম মহরম করার সম্পর্ক চেষ্টা করবেন, এবং তার বাড়ি যেহেতু চট্টগ্রামে এবং বিএনপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকগুলো থাকবেন চট্টগ্রাম অঞ্চলের, এবং তারেক রহমান সাহেবের আশেপাশে যত ঘনিষ্ঠ লোক আছেন সবার সঙ্গেই এস আলম সাহেবের মামা ভাগিনার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, শালা দুলাভাইয়ের সম্পর্ক এবং বন্ধুর মতো সম্পর্ক, হরিহরাত্মা। কাজে এস আলমকে যারা এই গত ১৭ মাসে ঠকিয়েছে তার অপরাধগুলোর ব্যাপারে আমি কোনো কথা বলি না, তাকে যারা বঞ্চিত করেছে তারা এই বিএনপির ক্ষমতার এই সময়টিতে কোনো অবস্থাতে স্বস্তিতে থাকবেন না। ইসলামী ব্যাংক
এমনকি তিনি যে ২১ টেলিভিশন কিনে নিয়েছিলেন। তো ২১ টেলিভিশনের যিনি মালিক সালাম সাহেব, তাকে এসালম মূলত এসালম করেনি, তখন ডিজিএফআই মূলত তাকে সেখান থেকে মানে তাকে জেলে নেওয়া হলো, তার মালিকানা ছিনিয়ে নেওয়া হলো এবং ওখানে এসালমকে বসিয়ে দেওয়া হলো। তো শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে আবার সালাম সাহেব ২১ টেলিভিশনের দখল নিয়ে নিল। কিন্তু ওই যে বললাম যে এসালামের লোকজন প্রেতাত্মাগুলো তো এখনও ঘুরে বেড়াচ্ছে। আবার সালাম সাহেব এই বর্তমান বিএনপির অনেকের সাথে তার সম্পর্ক ভালো না, আর এনে একটু ঘাড়তেড়া টাইপের, একটু অন্যরকম। একটা সময় শেখ হাসিনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। শেখ হাসিনা তাকে অনেক কিছু দিয়েছেন মানে ২১ টেলিভিশনে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে চোখ উল্টাতে তার দেরি লাগেনি। আবার বিএনপির জমানায় বিএনপির সাথে তারেক রহমান সাহেবের সাথে তার চোখ উল্টাতেও কিন্তু তার দেরি লাগেনি। আবার তার নিজের প্রয়োজনে তিনি একসময় তারেক রহমান সাহেবের গুণগান গাওয়ার চেষ্টা করেছেন, তার মানে ভাষণ প্রচার করতে গিয়ে তিনি সরকারের রোষানল করেছেন। কিন্তু এটা এই মুহূর্তে কোনো এক্সকিউজ হিসেবে বা তার সেফগার্ড হিসেবে, ভ্যানগার্ড হিসেবে কাজ করবে না। কাজ করবে হলো যে এই ২১ টেলিভিশনের মালিকানা নেওয়ার জন্য বিএনপির মধ্যে অনেক মানুষ লোভাতর। এর কারণ হলো এই টেলিভিশনকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ আছে। এর স্ক্রিনটা এখনও ভালো, সব দিক দিয়ে ভালো, এবং এর যে ইকুইপমেন্ট থেকে অন্য যা কিছু রয়েছে যথেষ্ট সুন্দর। তো এই বিষয়গুলো নিয়ে যারা ৭১ টিভি দখল করেছে, যারা অন্যান্য বেসরকারি টেলিভিশনগুলো গত ১৭ মাসের দখল করেছে, বিএনপির যারা লোকজন রয়েছে, তারা ২১ টেলিভিশন কেন ছাড়বেন? এক। ২ নম্বর হলো যে এস আলমের যে প্রেতাত্মা যদি বিএনপির উপর ভর করে এবং বিএনপির ক্ষমতাধারী লোকজন যারা এস আলমের শালা, দুলাভাই, ভাতিজা, মামু এই পর্যায়ে রয়েছেন, তারা যদি বেনামে এস আলমকে আবার এখানে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আর এক দফা আব্দুল সালাম ২১ টেলিভিশনের মালিক, তার কপাল পুড়বে এবং সেটা পোড়ার সম্ভাবনা খুব খুব বেশি। তো এনিওয়ে এই জিনিসগুলো ঘটতে যাচ্ছে এবং এই জিনিসগুলো আলটিমেটলি শুরু হয়ে গেছে ব্যাংক পাড়ায়, বিমা পাড়ায়, সরকারি অফিস আদালতে, এবং যারা গত ১৭ মাসে জামাতের লোক হিসেবে প্রথম দফা যারা হেলে দুলে ছিলেন, আবার যারা গুপ্ত হিসেবে টাকা দিয়ে বিএনপির নাম লিখিয়েছেন। একজন মানে সরকারি অফিসের খুব বড় কর্তা, তো তিনি আমাকে বলছিলেন, আজকেই বলছিলেন যে বড় বড় পদ পদবিগুলোতে যখন লটারি হলো বা নিয়োগ হলো, তো যারা জামাতের লোক তারা তো জামাতি কোঠায় যোগ্যতায় তারা নিয়োগ পেয়ে গেল অলমোস্ট 50%। আর বিএনপির কোটায় যারা নিয়োগ পেল, এনসিপির কোটায় যারা নিয়োগ পেল, তারা তো বেসিক্যালি জামাতের বি টিম। তার অন্য যারা জামাতের যারা লোকজন, তারা করল কি রাতারাতি আবার বিএনপি হয়ে গেল। বিএনপি হয়ে তারা বিএনপির যারা এই ভাগ বাটোয়ারা করছিল, তারা সেখানে টাকা পয়সা দিল, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, যখন যে দরকার দিয়ে তারা ওই বিএনপির লোক হয়ে টাকা দিয়ে ঢুকলো, কিন্তু জামাতের লোক। তাহলে দেখুন প্রশাসনের যে লোকগুলো আছে, এক গ্রুপ এনসিপি নাম ধরে আছে, এক গ্রুপ জামাতের লোক ধরে আছে, আর এক গ্রুপ বিএনপির নাম ধরে আছে, কিন্তু বেসিক্যালি জামাতের লোক। তো এখানে আসলে রিয়েল বিএনপি পাওয়াটা ভেরি টাফ ব্যাপার। তো সেই দিক থেকে লোম যদি বাঁচতে যায়, কম্বল উজাড় হয়ে যাবে। তো প্রশাসনে এরকম যারা জামাতি কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা আতঙ্কের মধ্যে আছেন। তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া না হলেও তাদেরকে প্রাইস পোস্টিং থেকে দূরে সরিয়ে অগুরুত্বপূর্ণ স্থানে দেওয়া হবে, এরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং যেটা কিনা আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের টোটাল যে আমলাতান্ত্রিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডে স্থবিরতা আনবে। গত ১৭ মাসে ইউনিট সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন, বিশেষ করে রাজস্ব খাতে, এনবিআরে, এবং এটা আইএমএফের পরামর্শ অনুযায়ী করা হয়েছে। আইএমএফ বহু বছর ধরে যে জিনিসগুলো রাজনৈতিক সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়ে সেটা এই ইউনিট সরকারকে দিয়ে করিয়ে নিয়েছেন। বলা হচ্ছে এটা দীর্ঘমেয়াদে ভালো, আমাদের যারা করদাতা তাদের জন্য ভালো। এর কারণ হলো একই ব্যক্তি যিনি বিচারক আবার তিনি পুলিশ, এটা ভালো নয়। পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং গুলি করার যে ক্ষমতা, দুটো যদি এক হাতে থাকে, তাহলে এখানে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, এখন আমাদের রাজস্ব ব্যবস্থায় ঠিক একই অবস্থা হয়েছে। যেমন ধরুন একজন কর কমিশনার, তো তিনি কর কর কমিশনার কর আদায় করছেন, আয়কর আদায় করছেন। আবার সেই আয়কর মকুব করা, নতুন করে কর আরোপ করা, এই পুরো ক্ষমতাটি তার হাতে।
কম্পোজিট। তো ফলে কি হলো, যে কর্মকর্তা যে টেবিলে বসেন তিনি সেটা উপ কমিশনার হন, মানে ডেপুটি কমিশনার হন, জয়েন্ট কমিশনার হন বা কর কমিশনার হন, একই অবস্থা কাস্টমসে। তো এটা মানুষের জীবনকে ঝালাপালা করে ছাড়ে। কত ব্যবসায়ী যে এরকম কর কমিশনার বা কাস্টমস কমিশনার বা ভ্যাট কমিশনার, তাদের অত্যাচারে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেউলিয়া হয়ে গেছে, অনেক আত্মহত্যা করেছে, তার কোনো নিয়াত্তা নেই। এর কারণ হলো তিনিই বিচারক, তিনি সেই হাকিমদাতা, তিনি হুকুমদাতা, তিনি দণ্ডমুণ্ডের মালিক। এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা যুগান্তকারী পরিবর্তন এনেছেন। সেটা হলো সিদ্ধান্ত দেবে যারা, তারা বাস্তবায়ন করবে না, আর যারা বাস্তবায়ন করবে তারা সিদ্ধান্ত দিতে পারবে না। ফলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে। যিনি কর কমিশনার তিনি শুধু কর কালেকশন করবেন, আবার কর কত হবে এটা নির্ধারণ করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের আবার এই কর কালেকশনের ব্যাপারে কোনো ক্ষমতা থাকবে না। তো এই জিনিসটা করা হয়েছে। এখন এই নতুন সরকার এসে এটা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে ভীষণ রকম যাকে বলা হয় বিপ্লব হয়েছে। তারপরে এখানে কর্মবিরতি হয়েছে, অনেক মানুষের চাকরিচ্যুতি ঘটেছে, কিন্তু আইএমএফের শর্ত অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত শক্ত হাতে এই জিনিসগুলো দমন করেছেন। এখন নতুন সরকার আসার পর এটা কী হবে, এটা নিয়ে যে আবার সেই নতুন জটিলতা শুরু হয়ে যায়, তাহলে গত 17 মাসের যে স্থবিরতা এটা আরও মুখ থুবড়ে পড়বে। একই অবস্থা চট্টগ্রাম বন্দর নিয়ে, মংলা বন্দর নিয়ে, পায়রা বন্দর নিয়ে, একই অবস্থা আমাদের যে বিদ্যুৎ সেক্টর নিয়ে। এখানে যে আওয়ামী লীগ জামানাতে যারা অলিগার ছিলেন, সেই অলিগার শ্রেণী মূলত গত 17 মাস ধরে বিএনপি বা জামাতের যে গ্রুপটি রয়েছে তাদের মাধ্যমে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল দেশের বাইরে থেকে। এখন বিএনপি এই অবস্থাতে এসে যদি অলিগারদেরকে, আওয়ামী অলিগারদেরকে 100% বাদ দিয়ে নিজেরা যদি অকুপাই করতে চায়, সেটা একটা সমস্যা তৈরি হবে। অথবা আওয়ামী লীগ অলিগাররা যদি আবার জামাতের যারা লোকজন আছে তাদেরকে বাদ দিয়ে বিএনপির কাছে আসতে চায়, ওটা আবার রাজনৈতিক শূন্যতা তৈরি করবে। সব মিলিয়ে যে সময়টি যাচ্ছে তাতে আমরা যে একটা সুবিধাবাদী জাতি এবং সবসময় সুযোগের সন্ধানে ঘুরে বেড়াই, যেখানে মাল আছে, যেখানে ক্ষমতা রয়েছে, সেখানে জিহ্বাটা বের করে দিই পা চাটার জন্য। আমরা কখনো ক্ষমতার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অভ্যস্ত নই, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি না, ক্ষমতাকে প্রশ্ন করতে পারি না, ক্ষমতাকে সমালোচনা করতে পারি না। আর ক্ষমতা যেদিকে যায় সেই দিকে আমরা ছুটতে থাকি। যদি আবর্জনা ড্রেন, মানে মানুষের গুয়ের যে ড্রেন, সেই ড্রেন দিয়ে ক্ষমতা যায়, আমরা সেই গুয়ের ড্রেনের মধ্যে ঝাঁপিয়ে পড়ি এবং বলি মারহাবা মারহাবা কিয়া বাত হ্যায়। তো এই অবস্থাতে এই যে নতুন একটি সরকার আসছে, সেই সরকার কোন দিকে যান, কি করেন, তার চেয়ে বড় ব্যাপার হলো যারা দীর্ঘদিনের সুবিধাভোগী শ্রেণী, তারা এই যে রাতারাতি যে ভোল্ট পাল্টিয়েছে আওয়ামী লীগ থেকে জামাতে, জামাত থেকে আবার বিএনপিতে, এখন আবার এই 17 মাস পরে জামাত, বিএনপি, এনসিপি, ডক্টর ইউনূস, তার আত্মীয় স্বজন, চট্টগ্রামের যারা লোকজন সবাইকে বাদ দিয়ে একেবারে বিএনপির দিকে মোতওয়াজ্জেহ হওয়া, এদের জন্য একটা কি কঠিন একটা বিষয় তৈরি করবে। আলটিমেটলি যাই হোক না কেন, যা কিনা আমাদের রাজনীতিকে, আমাদের অর্থনীতিকে বিপত্তির মুখে ফেলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।